দর্শক, অংশুমালী আয়োজিত লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন সুদূর উজবেকিস্তানের তাশখন্দ থেকে কবি এবং মানবাধিকার কর্মী এলানর ঘোমালাকার। এলানর ঘোমালাকার, আপনাকে স্বাগত ক্ষণকালী স্টুডিওতে। ধন্যবাদ কাকুন রেজা ভাই, আমাকে আপনাদের এই ক্ষণকাল লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আহ্বান জানানোর জন্য, সুযোগ দেওয়ার জন্য। আশা করি আমার পক্ষ থেকে একটা ভালো রেসপন্স, ভালো আলাপচারিতা, কথাবার্তা চলবে এবং যারা শুনছেন দেখছেন তারা আমাদের এই আলোচনা অনুষ্ঠানটা উপভোগ করবে। ধন্যবাদ এলানর ঘোমালাকার আপনাকে আমাদের সাথে সেই সুদূর তাশখন্দ থেকে যোগ দেওয়ার জন্য। এলানর ঘোমালাকার একজন মানবাধিকার কর্মী এবং কবি, যিনি তার প্রতিষ্ঠানের একটা বিশেষ প্রজেক্টে আছেন, সেখানে কাজ করছেন। উনি বিভিন্ন দেশে কাজ করেছেন, বিশেষ করে আফ্রিকা, কেনিয়া, সাউথ সুদানে কাজ করেছেন, তারপর উজবেকিস্তানে কাজ করছেন এখন। যে এই যে বিশ্বের বিভিন্ন জায়গার ঘোরা এবং ভ্রমণের যে মাধ্যমে তার অভিজ্ঞতার সঞ্চয় যা করেছেন তা তুলে ধরার চেষ্টা করেছেন তার লেখার মাধ্যমে। শুধু কবিও না, শুধু কবি না, গল্পকার, ঔপন্যাসিক, উপন্যাসও লেখেন তিনি, ঔপন্যাসিক তিনি। তার উপন্যাসের অংশ থেকে আজকে পড়বেন। চলুন আজকে কথা বলি এলানর ঘোমালাকারের সাথে। এলান, আপনি তো বেশ কিছুদিন দেশের বাইরে, দীর্ঘদিন। জি। এই যে দেশ ছেড়ে থাকার অনুভূতি, আপনি শুধু মানবাধিকার কর্মী না, আপনি একজন লেখকও। একজন লেখকের দেশের প্রতি টানটা খুব বেশি থাকে। এই যে দেশ ছেড়ে আছেন, কেমন লাগছে? এটা একটা মিশ্র অনুভূতি, সেটা বলতেই হয়। এবং এই অনুভূতিটা একেবারে ব্যক্তিকেন্দ্রিক। দেশ ছেড়ে থাকাটা মানে প্রবাসী তকমাটা যদি লাগাই, তারপরেও এই প্রবাসীর মধ্যে বিভিন্ন ধরনের লেভেল আছে, তফাৎ আছে। মেয়াদের কথা যদি বলেন, আমি যতটুকু জানি যে আমাদের অনেক প্রবাসী ভাই মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন, যুগের পর যুগ ধরে তারা সেখানে কাজ করছেন, আছেন। এমন অনেক ভাই আছেন যে বছরান্তে দেশে যেতে পারেন না, অনেক বছর পর সুযোগ হয়, এক যুগ পর সুযোগ হয় দেশে ফেরার। আবার কিছু ভাই বোন আছেন যারা উন্নত বিশ্বে একটা ভালো জীবনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এবং সেখানে সেটেল হয়েছেন। আবার আমার মতন বা আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমি কোনো নির্দিষ্ট দেশে ওরকম জীবিকা নির্বাহের জন্য আসিনি। আমি একটা আন্তর্জাতিক মেডিকেল অর্গানাইজেশনে কাজ করি এবং সে কাজের ধরনটা হচ্ছে 3 মাস, 6 মাস, 1 বছর এরকম একটা অ্যাসাইনমেন্ট নিয়ে যাওয়া, কাজ শেষ আবার দেশে ফিরে আসা, পরবর্তীতে আবার অপেক্ষা থাকা কোথায়, কবে, কোন দেশে, সেটা মিডল ইস্ট কিংবা আফ্রিকা কিংবা ইস্ট এশিয়া, সেটা অজানা, জানি না, আমাদের গন্তব্য জানা থাকে না। অনেকটা যাযাবর জীবন যদি বলি, আধুনিক যাযাবর জীবন যাপন করছি। সেক্ষেত্রে আপনার যে প্রশ্নটা দেশপ্রেমের কথা, এটা ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে, যেহেতু এখন আমরা আন্তর্জালে জড়িত, সব দেখছি, সব জানছি, সবকিছুই ভার্চুয়ালি, বাট যে রিয়েল ফিলিংসটা পাওয়া দেশে থেকে, নিজের পরিবার, নিজের গোষ্ঠী, নিজের সমাজের মধ্যে থেকে যে অনুভূতিটা, সেটা খুব দারুণভাবে মিস করি। দেশে কত কিছু ঘটে যাচ্ছে, কত কিছু ভাইরাল হচ্ছে, হটলাইন হচ্ছে, স্ক্রল হচ্ছে, এগুলো তো আমাদের বাস্তব জীবনেরই একটা অংশ, কিন্তু সেটার সাথে যে সরাসরি সম্পৃক্ত না, বা আমার আবেগ বা উপলব্ধিটা আসলে সেইভাবে আমি সরাসরি প্রকাশ করতে পারছি না। এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় পরিবেশ পরিস্থিতি এবং আমার অবস্থানগত কারণে, আমার ক্যারিয়ারের কারণে আমাকে কিন্তু নীরব থাকতে হয়, সেটা আমাকে খুব যন্ত্রণা দেয়।
ইদানিং উল্লেখ করতে চাচ্ছি না, তারপরে চলে আসে। এই যে একজন অপ্রাপ্তবয়স্ক একটা মেয়ের উপর যে ঘটনাটা ঘটলো, এগুলো যে কিভাবে আমাদেরকে নাড়া দেয়। আমি দেশের মানুষদের তো অবশ্যই, কিন্তু বিদেশে থেকে প্রবাসে থেকে আসলে কি করতে পারি এই ভাবনাতে আসলে মগ্ন থাকি। আমি এই ব্যাপারে কোনো পোস্ট এখনো দেইনি। আসলে ভাবতে খুব কষ্ট হয় এবং খুব দুরূহ ব্যাপার। দেশের সাথে সংস্কৃত হওয়ার জন্য সমসাময়িক ঘটনাতে কিভাবে যে যুক্ত হওয়া যায়, রেসপন্স করা যায়, সেটা একটা ভাবনার বিষয়। এই যে দেশ নিয়ে ভাবেন, দেশ নিয়ে দেশের বাইরে যারা আছেন তারা সবসময়ই ভাবেন। আমরা জানি দেশের বাইরে যখন যারা প্রবাসে থাকেন তাদের দেশের প্রতি আলাদা একটা মমত্ব বোধ জন্মায়, টানটা আরো গাঢ় হয়, নারীর টান যেটাকে বলে। সে কথায় পরে আসছি। এলান, আমি একজন লেখক হিসাবে আপনি দীর্ঘদিন কেনিয়া, সাউথ সুদানে কাজ করেছেন। তো লেখকের দৃষ্টি থেকে এখন আমি সেই সাথে মিশিয়ে সেই সব জায়গার অভিজ্ঞতার কথা জানতে চাচ্ছি আপনার কাছে, বিশেষ করে কেনিয়াতে। আফ্রিকার একটা দেশ, আফ্রিকা সম্পর্কে আমাদের একটা ভিন্ন ধারণা আছে, অন্যরকম ধারণা আছে। যে আপনি কেনিয়াতে কাজ করেছেন, কেনিয়ার সম্পর্কে আপনার ভাষায়, আপনার চোখে, আপনার অভিজ্ঞতা থেকে আমাদের যদি কিছু বলতেন, এলান। এটা ইন্টারেস্টিং। বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সো আমাকে ভেবেচিন্তে বলতে হচ্ছে। আমি যদি খুব সংক্ষিপ্ত আকারে চেষ্টা করি কিছু বলার। আফ্রিকা সম্পর্কে আমাদের আপামর জনগণের যে ধারণা, এটা খুবই অদ্ভুত। আমরা আসলে আগে যেটা জানতাম, মানে মিডিয়া বা মানে ভার্চুয়াল যে কানেক্টিভিটি, এটাতে আসার আগে আমাদের যে ধারণা ছিল আফ্রিকা সম্পর্কে, কালো কালো সব বন্য মানুষ, লম্বা লম্বা মানুষ, বা আরো মুসলিম, খুব নেগেটিভ একটা ধারণা আমাদের মধ্যে জন্মেছে। সেখান থেকে যদি বেরিয়ে আসি, এখন যেটা দেখি, ফর এক্সাম্পল আমরা খুব কথায় কথায় ট্রল করি উগান্ডা নিয়ে, বাট আমি উগান্ডায় আমার যাওয়ার 2বার সুযোগ হয়েছে। আমি কেনিয়াতে যাওয়ার প্রসঙ্গে যাওয়ার আগে যদি বলি, বাট আফ্রিকা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা আমরা জানি এবং বাস্তবে যেটা। আমি কেনিয়াতে গিয়েছি চাকরি সূত্রে, সেটা রাজধানীর বাইরে আর একটা জেলা পর্যায়ে, যেটাকে বলে মোম্বাসা। সেখানে আমি পৌঁছেছি, সেখানে কাজ করেছি, এবং কাজ করতে গিয়ে আমি যখন সেই এলাকাতে কাজ করেছি, থেকেছি, জেনেছি, কমপ্লিটলি ডিফারেন্ট। যদি সৌন্দর্যের কথা বলি, প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলি, যেমন সুযোগ হয়েছিল ছুটি ছাটায় বা উইকেন্ডে বিচে যাওয়া। সেখানে ভারত মহাসাগরের একটা অংশের উপকূল আছে, বিচ আছে, সাদা বালির বিচ। আমরা অবশ্যই কক্সবাজার নিয়ে গর্বিত, বাট সেই বিচটাও খুব নাইস একটা বিচ। আমার জেনে খুব অবাক লেগেছিল, আমি যখন মোম্বাসায় কাজ করেছি, সেখানে সামহাউ, যেটা মিথ আকারে আছে, বহু বছর আগে একজন বাংলাদেশি সেখানে কর্মসূত্রে বা যেভাবে হোক সেখানে গিয়েছিল, এবং উনি খুব প্রসিদ্ধ হয়েছিলেন, খুব পরিচিত হয়েছিলেন, জনপ্রিয় হয়েছিল, এবং কেনিয়ার একটা প্রত্যন্ত জেলায় সেখানে বাংলাদেশের পরিচিতি এসেছিল। সেটা সেটা আই এম নট শিওর, বাট হয়তো 50 বছর বা 60 বছর বা 30 বছর আগের কাহিনী। এবং সেখান থেকে সেই সময় বাংলাদেশ পরিচিত কেনিয়াতে। বাংলাদেশ তো বহির্বিশ্বে পরিচিতি পেয়েছে একটা সেক্টরে, সেটা হচ্ছে যখন আমরা সেনাবাহিনী পাঠিয়েছি আফ্রিকাতে পিচ কমিশনে, শান্তি মিশনে। বাট আমি যেটা বলছি সেটা তারও আগে, এই বাংলাদেশ বাহিনী, সেনাবাহিনী শান্তি মিশনে জয়েন করার বহু আগে। তো সেখানে কালক্রমে একটা এলাকা গড়ে উঠেছে বস্তি আকারে। আমি খুব ডিটেলস ইতিহাস জানি না, কিন্তু সেই বস্তির নামটা হয়ে গেছে বাংলাদেশ। মানে মনে হচ্ছে যে কেনিয়াতে একটা ভূখণ্ড আছে কয়েক মাইল নিয়ে, হয়তো সেটার নাম বাংলাদেশ। আর ভেরি ইন্টারেস্টিং, ওখানকার লোকরা একটু ব্যতিক্রম।
ওই যে বস্তি বা ওই এলাকায় যে ব্যবসা বাণিজ্য কেনা বেচা হয়, ব্যবসা বাণিজ্য না বলি, কেনা বেচা যদি হয় সেটা কেনিয়ান কারেন্সিতে হয় না, সেখানে কাইন্ড অফ মানি টোকেন আছে, ওরা টোকেন বিনিময় করে। সেই টোকেন বিনিময় যে করে সেই টোকেনের নাম হচ্ছে বাংলা পাসা, বাংলা পাসো। তো কিভাবে একটা আফ্রিকান কান্ট্রিতে কিভাবে একটা শিকড় গড়ে উঠেছে সেটা জেনে খুবই আশ্চর্য হওয়ার ব্যাপার, যে বাংলাদেশ একটা নামটা, বাংলাদেশ, বাংলা পাসো বা বাংলা নামটা কিভাবে তাদের মধ্যে পৌঁছে গেছে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আর আমি একটু খুব মজার কথা বলি, আমি কেনিয়াতে প্রথম আমি যে বর্তমানে যে অর্গানাইজেশনে কাজ করি সেই অর্গানাইজেশনে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল আমার কেনিয়াতে, সেই মোম্বাসাতে। তো নেক্সট যখন আমি আর একটা অ্যাসাইনমেন্টের জন্য ওয়েট করছিলাম, আমি আমার হেডকোয়ার্টারের আমার যে কেরিয়ার ম্যানেজার, ওকে আমি বললাম, ভাই আমি তো আফ্রিকাতে কাজ করলাম, এরপরে আমার অন্য কোথাও পাঠাও, আফ্রিকা তো জানলাম। তো তখন সে আমাকে একটা উত্তর দিয়েছিল যে আফ্রিকার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কান্ট্রি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ইউ উইল ডিসকভার। তো আমার ভালো লাগে না যে একটা আফ্রিকাতে একটা কান্ট্রিতে কাজ করলাম, আবার পরের মিশনে আর একটা আফ্রিকাতে যাব। বাট অনেস্টলি স্পিকিং, আমাকে যখন সাউথ সুদানে দেওয়া হলো তখন আমি আসলে কম্পেয়ার করতে পারলাম যে কোথায় কেনিয়া আর কোথায় সাউথ সুদান। কেনিয়ার কথা বলতে গেলে ইন জেনারেল ইকোনমিক গ্রোথটা হয়তো খুব একটা ভালো অবস্থানে নাই, কিন্তু আমি অবাক হয়ে গেছি, বিশেষ করে নাইরোবি শহরটা এত সাজানো গোছানো, এত উন্নত, এত সুন্দর সিস্টেম, ট্রাফিক সিস্টেম বলেন, রোড হাইওয়ে গুলো বলেন, এগুলো আমাদের দেশ থেকে অনেক অনেক আগানো। আমরা রিসেন্টলি গর্ব করি মাওয়া হাই রোড, খুলনা হাই রোড, রিসেন্টলি যেটা হচ্ছে পদ্মা সেতু, কিন্তু এগুলো আরো আগে হয়ে আছে কেনিয়াতে। কেনিয়াতে 8 লেনের, 10 লেনের, 12 লেনের হাইওয়ে আছে। আপনি যদি নাইরোবি সেন্ট্রাল থেকে এয়ারপোর্টের দিকে যান, নাইরোবির যে এয়ারপোর্ট আছে সেই যে রোড, আমি, আপনি বললে বিশ্বাস করবেন না যে এয়ারপোর্টে ঢোকার আগে তো চেক পয়েন্ট থাকে, তাই না? মানে গাড়ি নিয়ে ঢোকার আগে সেই চেক পয়েন্টের ডোর গুলো হচ্ছে 10-এর উপরে। মানে রাস্তা এত বড় যে 10টা ওয়েতে গাড়িগুলো গিয়ে সেই চেক পয়েন্ট পার করতে পারবে। মানে আপনাকে খুব কম সময় রাখতে, নো কিউ, কোনো কিউ নাই। আপনি যে কোনো জায়গায় ফাঁকা পাবেন, একটা একটা বাইপাসে ঢুকে গেলেন, চেকিং হয়ে গেল, আপনি সরাসরি এয়ারপোর্টে চলে গেলেন। সো বিভিন্ন ক্ষেত্রে কেনিয়া অনেক উন্নত হয়েছে, এবং তাদের যে একটা অভাব ছিল এগ্রিকালচার সেক্টরে, সেখানে অনেক উন্নতি লাভ করছে। রাজধানীর বাইরে কিছু কিছু জায়গা আছে যেখানে আবহাওয়া প্রতিকূল চাষাবাদের জন্য, সেখানে গ্রিন হাউস করে তারা প্রচুর ফলমূল বা সবজি উৎপাদন করছে। এখানে আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে এই যে যে তাদের জীবনযাত্রা, আমাদের যে আফ্রিকা সম্পর্কে একটা ধারণা ভুল, মানে আমরা অনেক ভুল ধারণা নিয়ে আছি, আমরা কথায় কথায় আফ্রিকার তুলনা দেই, রাজনৈতিক ভাবে হোক, উন্নতির ক্ষেত্রে হোক, বা যে কোনো ক্ষেত্রে যে আমরা আফ্রিকার সাথে তুলনা করছি, সেক্ষেত্রে আমরা যে অনেক ভুল বা পিছিয়ে আছি সেটা জানার জন্যই আপনার কাছ থেকে আসলে আপনার কাছে এই বিষয়ে প্রশ্নটা করা, আমাদের ভুলগুলো ভেঙে দেওয়ার জন্য। যে সেই অ্যামাজন যে চিন্তা ছিল যে গভীর জঙ্গল বা এই ধরনের, আফ্রিকা সেই জায়গা থেকে অনেক বেরিয়ে এসেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, বিবিসির আমি একটা বেশ কিছুদিন আগে একটা দেখলাম যে ওদের যে ওরা বিভিন্ন জায়গায় বাচ্চারা ড্রোন খেলার জন্য ড্রোন ইউজ করছে, যেটা আমরা এখনো চিন্তা করতে পারি না আফ্রিকার অনেক জায়গাতে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে যে আমরা অনেক আত্মতৃপ্তি পাই যে আফ্রিকার সাথে তুলনা করে, সেই ক্ষেত্রে বোধহয় আমাদের আবার দ্বিতীয়বার ভাবা উচিত। যাই হোক, এলান, আপনি তো কেনিয়ার কথা বললেন, সুদানের কথা বললেন, এইসব জায়গায় ঘুরতে গিয়ে বা দেখতে গিয়ে বা কাজ করতে গিয়ে কি ধরনের লেখার চিন্তা মাথায় এসেছে আপনার? কি ধরনের, বা এটা কি আমাদের দেশের সাথে তুলনামূলক বা সেখানের সংস্কৃতি সভ্যতাকে কেন্দ্র করে বা তাদের জীবনযাপনকে কেন্দ্র করে কি আপনার লেখা আবর্তিত হয়েছে কিনা, এলান? অবশ্যই অবশ্যই। আহ, আহ,
বিশালভাবে প্রভাব আছে। আমি আমি যেহেতু আহ, আহ, মানে শিক্ষিত লেখক না, শিক্ষিত লেখক মানে মানে পাঠ করে শিক্ষিত হয়ে, অনেক বই, অনেক অনেক লেখক আছেন যেটা মূল ধারার, তারা অনেক প্রচুর বই পড়েন, প্রচুর 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 বই পড়েন, বিভিন্ন ধরনের বই পড়েন, এবং সেই বইয়ের বই পঠনের অভিজ্ঞতায় তারা লেখেন এবং খুব ভালো লেখেন, এবং খুব ব্যাকরণগত ভাবে বা সাহিত্য মর্যাদার দিক থেকে যদি বলেন খুব ভালো পর্যায়ে আছেন। বাট আমার ব্যাপারটা হচ্ছিল আহ, উম, অভিজ্ঞতা শেয়ার করার ব্যাপারটা, আমার লেখালেখিতে অভিজ্ঞতাটা চলে আসে, মনের অনুভূতি এবং অভিজ্ঞতা। তো সেক্ষেত্রে আফ্রিকা ভ্রমণ কর্মসূত্রে সেটা আমার আমার মেন্টালিটি বলেন বা জ্ঞান বলেন অনেক 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 এনরিচ করেছে। আমি হয়তো যেটা আমি চাক্ষুষ অবলম্বন করতে পেরেছি তা খুবই সামান্য আমি তুলে ধরতে পেরেছি আমার অক্ষমতার কারণে। আহ, আবার যদি আফ্রিকার কথা বলি, হ্যাঁ, আফ্রিকাতে বৈষম্য আছে, সেটা হচ্ছে ধন সম্পদ এবং এর বন্টনের বৈষম্য। অনেক রাজনৈতিক কনফ্লিক্ট ছিল, এবং আগেরকার যে ব্রিটিশ বা ফ্রেঞ্চ বা কলোনিয়াল প্রভাব বলয় থেকে তারা বেরিয়ে এসে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তারা স্বাধীনতা অর্জন করতে পেরেছে, বাট তারা স্বাধীনতার সুফলটা ভোগ করতে পারছে না। সেখানে অনেক দুঃখজনক ব্যাপার আছে, অনেক দারিদ্রতা আছে, অনেক পশ্চাৎপদতা আছে, বাট বাই রুট, শিকড়গত ভাবে তাদের শিকড় কালচারালি অনেক রিচ। আমি খুব সামান্যই তার কাছে পৌঁছতে পেরেছি, কারণ আমি তো চাকরিতে ছিলাম, আমার উদ্দেশ্য ছিল চাকরি বাকরি করা, জীবিকা নির্বাহ করা। তার পাশাপাশি আমার আমার কবি মন, আমার 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 সেই মনটা কিছু টাচ করেছে। বাট আফ্রিকাকে সেইভাবে দেখার, যেভাবে আমরা দেখে আসছি ইউরোপ আমেরিকা, আমাদের দৃষ্টিটা ইউরোপ আমেরিকা তারা যেভাবে আফ্রিকাকে তুলে ধরে কালো মানুষের দেশ হিসেবে, আমরা সেইভাবে দেখতে অভ্যস্ত। কিন্তু আমাদের চোখ খোলা উচিত। যারা খুব সিরিয়াসলি পড়াশোনা করেন, যারা গবেষণা করেন, তাদের উচিত আফ্রিকার এই যে বিশাল আহ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে সেদিকে মনোযোগ করা, এবং অনেক অনেক অত্যাশ্চর্য, অনেক অনেক ঐশ্বর্যমণ্ডিত জিনিসগুলো তারা তুলে নিয়ে আসতে পারবেন। আমি আমি হৃদয়ে অনেকখানি ধারণ করেছি, আমার সেই ক্ষমতা নাই সবটুকু প্রকাশ করার। বাট আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, যারা সিরিয়াস এইসব বিষয়ে, তাদের উচিত আফ্রিকার প্রতি মনোযোগ দেওয়া। অনেক ছোট ছোট কাহিনী আছে, ছোট ছোট ব্যাপার আছে, সেগুলো বলতে চাই। যেমন আমি আমি যদি সাউথ সুদানের কথা বলি, আমি সাউথ সুদানের একেবারে রিমোট একটা এলাকায় ছিলাম। সেখানে রাজধানী থেকে চার্টার ফ্লাইটে আমাকে একটা আহ মফস্বল শহরে পৌঁছতে হতো, সেখান থেকে হেলিকপ্টারে করে আমি আমার গ্রামে পৌঁছাতাম, এবং যাতায়াত বলতে ছিল সেই হেলিকপ্টার এবং পায়ে হাঁটা পথ। আমি যেহেতু একটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি, আমার সেই এক্সেস ছিল হেলিকপ্টারে করে পৌঁছানো বা হেলিকপ্টার করে ফিরে আসা। বাট ওখানকার যে জনগণ, তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে হলো পায়ে হাঁটা, মাইলের পর মাইল, দিনের পর দিন। এবং আমি ওই জায়গাটার নাম বলি মাই হোম, জায়গাটার নাম হচ্ছে মাই হোম, বাট আমরা বলি মাই হোম। আমি 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 একটু দেখাতেও চাই, আমি একটা ব্রেসলেট সংগ্রহ করেছি এখানে, এটা হাতে তৈরি, একেবারে কুমারের হাতে তৈরি, এবং সেখানে তারা নিজের হাতে খোদাই করে লিখে দিয়েছে মাই হোম, মাই হোম, মাই হোম। তো এই যে একটা পাওয়া, এটা আমি মনে করি না যে রানীর মুকুট থেকে সেই কোহিনূরটা খুলে দিলেও মনে হয় আমি এত বেশি খুশি হব। এটা আবেগের কথা। আহ, তো মায়ামের কথা বলি, সেখানে যদি জীবন জীবিকার কথা বলি, বললে বিশ্বাস করবে না, সেখানের মানুষের প্রধান এবং মূলত খাবার হচ্ছে গরুর দুধ, একেবারে 2 বেলা, প্রতিদিন 7 দিন প্রতি মাস তাদের একমাত্র খাবার হচ্ছে গরুর দুধ এবং জবের ছাতু। আমার আমার ক্যাম্পাসের বাইরে সিকিমাইল গেলে একটা বাজার ছিল, সেই বাজারে আমি যদি কাঁচামাল খুঁজে পাই, সেখানে পেয়েছি আমি হলো মুসুরির ডাল এবং পেঁয়াজ এবং কিছু ঘরে পোষা মোরগ। এই ছিল লোকাল বাজারের খাওয়ার যোগ্য জিনিস আমরা যারা খেতে পারি। তো আমাদের খাবার আসতো হলো রাজধানী থেকে, আমরা লিস্ট পাঠাতাম, ওই যখন হেলিকপ্টারে আসতো মাসে 1 বার কি 2 বার,
আমাদের মালামাল আসতো, আমরা ফ্রিজে রাখতাম, ফ্রিজ ভরে রাখতাম, বড় বড় দুইটা ফ্রিজ ছিল, কারেন্ট ছিল না, 24 আওয়ার জেনারেটর, ফ্রিজ ভরে রাখতাম। ইন কেস আবহাওয়া বা অন্য কোনো কারণে যদি ওই শিডিউল হেলিকপ্টার ফ্লাইট মিস হতো, আমাদের ফ্রিজ শূন্য হয়ে যেত। আমরা 8 জন 10 জন এক্সপার্ট ছিলাম, সেটা ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গার। পরবর্তীতে আমাদেরকে খেতে হতো মসুরি ডাল সেদ্ধ এবং সেই লোকাল আটা বা ময়দার তৈরি মোটা মোটা রুটি, আর শক্ত বেশি একেবারে বন মোরগ যেটা। তো জীবন জীবিকা ছিল খুবই চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং। যদি মন চায়, মন পজিটিভলি রেসপন্স করে যায়, না আমি জীবনটাকে এইভাবেই মানিয়ে নিব। আমরা থাকতাম হলো টুকুল, একটা ছনের ঘর, ছনে ছাওয়া, কোনো জানলা এই নাই। জায়গায় এলেন, আমি মাঝখানে একটু আপনাকে প্রশ্ন করি। এই যে আপনার মানে যাপিত জীবন, সেই জায়গার সেই অভিজ্ঞতা, সে কি আপনার তো উপন্যাস লিখছেন, উপন্যাসের কোনো জায়গায় কি এরকম কোনো কিছু উঠে এসেছে? আমরা কি সেই জায়গা থেকে কিছু শুনতে পারি কিনা? যা লিখেছি তাতে আসে নাই, কিছু কবিতা, কিছু ফেসবুক পোস্ট, বা আমি এখন লেখালেখিতে বন্ধ আছি, বাট আমি নিজের নামের বেনামে একটা ছদ্মনাম না বলি, ব্রাউন সাহেবের প্যাচাপ, এই শিরোনামে আমি লিখি। সেখানে আচ্ছা, আমি আমার এই অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করেছি, কিছুটা রসাত্মক বা রম্য আকারে। দুঃখগুলো হেসে 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 দেওয়ার মতন করে বলতে চেয়েছি। যেমন আমি আমি যে ঘরে থাকতাম সেটা বললাম, ও যে কোনো জানলা নাই, ছনে ছাউনি, একটা মাত্র দরজা, সেখানে পোকা মাকড়। এমন হতো যখন প্রচুর বৃষ্টি হতো এবং তারপরে প্রচুর পোকার উপদ্রব, কারণ অত্র এলাকায় কোথাও কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো আহ, মানে দিন শেষে কোনো আলো নাই, শুধু আমাদের ক্যাম্পাসে জেনারেটর চালিত লাইট আছে, রুমের লাইট আছে এবং সিকিউরিটি লাইট আছে। সো সারা সারা রাজ্যের পোকামাকড় এসে ভিড় করতো। আমরা আমরা একদম পোকামাকড়ে জর্জরিত হয়ে যেতাম। মশারি খাটানো হতো মশার জন্য না, পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং ইভেন স্করপিয়ন, ওখানে একটা মারাত্মক ব্যাপার ছিল হলো স্নেক বাইট এবং স্করপিয়ন। আমি আমি যে প্রজেক্টে কাজ করতাম সেটা ছিল প্রাইমারি হেলথ কেয়ার। তো সেখানে যে পেশেন্ট গুলো আসতো, প্রথম হচ্ছে ম্যালেরিয়া, দ্বিতীয়ত হচ্ছে স্নেকস বাইট আর স্করপিয়ন বাইট, এবং তৃতীয়ত হচ্ছে ইনজুর, বুলেট শুট। এবং সেটা কোনো যুদ্ধের না, ওখানে গরুর যদি কথাগুলো, এটা বলতে গেলে অনেক লম্বা গল্প হয়ে যাবে। এখানে 500 100 200 এরকম বিশাল বিশাল গরুর পাল থাকে, এবং ওখানে কিশোররা, একেবারেই কিশোররা, তারা রাইফেল কাঁধে নিয়ে গরু পাহারা দেয়, কারণ গরু চুরি হওয়া, ছিনতাই হওয়া, লুট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো গরুর ব্যাপারটা নিয়ে ফাইটিং হয় এবং এখানে অনেক ইনজুরি হয় এবং অনেক ক্রস ফায়ারে পড়ে গিয়ে আমি দেখেছি খুব একটা একটা কিশোরী মেয়ে, তার মুখের একটা অংশ উড়ে গেছে সেই বুলেটের আঘাতে, সে তাকে নিয়ে আসা হয়েছে। তো আমার ওই স্বাস্থ্য কেন্দ্রে রোগী ছিল একেবারে স্পেসিফিক ক্যাটাগরি, সেটা হচ্ছে ম্যালেরিয়া, স্করপিয়ন বাইট, স্নেক বাইট এবং বুলেট ইনজুরি, এবং তাদেরই আমরা সেবা দিতাম। এবং ভয় লাগতো, বাইরে যখন একটু সুযোগ হতো ঘুরতে যাওয়া, দেখতাম যে মাঠে গরু চড়াচ্ছে কাঁধে রাইফেল নিয়ে, কিশোর একটা ছেলে কখন কি করে ফেলে। আহ মনের মধ্যে একটা ধুকধুকানি ছিল, এবং ওই যে এক্সাইটমেন্টটা, ওই যে ফিলিংটা ভাই, সেটা লিখে বা এখন বলে প্রকাশ করার নাই। এরকম একটা ফিলিংস, যদি এই রাইফেলের কথা বলি, এরকম একটা ফিলিংস পেয়েছি আমি ইয়েমেনে। ইয়েমেনে যখন আমি ফার্স্ট টাইম অ্যারাইভ করি, সরি, কিছু আমি বলতে এখানে চান? একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আজকে আমরা সাধারণত লেখকদের সাথে বা কবিদের সাথে লেখা নিয়েই কথা বলি, কিন্তু আজকে এই যে যে বাইরে কাজ করার অভিজ্ঞতা, এটা কি অনেকটা গল্পের মতোই লাগছে না, উপন্যাসের মতোই লাগছে না? এই যে যে আমরা শুনছি তার কথা, তিনি বলছেন যে সেখানে কিভাবে কাজ করেছেন, যে এই যে যে সেই জায়গার জীবন চিত্রটা আমরা উঠে আসছি, এটাও কি উপন্যাস নয়? শুনি এলানের কাছ থেকে আবার। এলান। হ্যাঁ, উপন্যাস তো দুইটা, একটা হচ্ছে মুদ্রিত উপন্যাস, একজন ঔপন্যাসিক
তার অভিজ্ঞতা এবং চিন্তা চেতনার আবেগ অনুভূতি নিয়ে লিখেন। অনেক কল্পিত উপন্যাস, বাস্তব অভিজ্ঞতার আমি মনে করি যে একেবারে 100% কল্পিত কিছু তৈরি হতে পারে না, বিশেষ করে গল্প উপন্যাস। সেখানে বাস্তবতার একটা না একটা যোগসূত্র থাকবেই। তো সেখান থেকে আমি খুব সৌভাগ্যবান, লেখালেখিতে সেভাবে আসতে পারিনি, কিন্তু আমার যে অর্জনটা, আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি উপন্যাস পাঠ করছি। আমি প্রথমেই বলেছিলাম যে আমার খুব পড়াশোনার ব্যাপারটাতে খুব নাই, মানে লেখালেখিতে আসার জন্য যে ন্যূনতম একটা স্টাডি দরকার, বিভিন্ন জনের লেখা পড়া দরকার, সেটা আমার নাই। কিন্তু সেটাই যে একমাত্র পাথেয় তা না। এই যে পরিভ্রমণ, আপনি পরিব্রাজক বলেন, পর্যটক বলেন, ট্যুরিস্ট বলেন, যে নামে আখ্যায়িত করেন, আমি যে একজন জীবন নামক উপন্যাস পাঠক হতে পেরেছি, সেটাতে আমি গর্বিত বোধ করি, এবং এটা জীবনের বড় অভিজ্ঞতা। আপনারা দোয়া করবেন আমি আজ না হোক কাল বা ভবিষ্যতে এই এই জীবন উপন্যাসগুলো যেন মুদ্রিত আকারে লেখনির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা বিশাল বিশাল। দর্শক, আমরা এলান অর্ঘ মালাকারের কথা শুনছি। শুনে আসি উনার একটা কবিতার আবৃত্তি। এলান বলতে পারবেন হয়তো আবৃত্তিটা কে করেছে, তার নিবারণ নামে একটা কবিতার আবৃত্তি। আমি জানি না কে করেছেন, এলান যদি একটু বলে দিতেন। আমাদের কাছে ফাইলটা আছে, আমরা হয়তো চালাবো এখন, কিন্তু আবৃত্তি কে করেছেন সেটা যদি আপনি একটু বলে দিতেন। হ্যাঁ, আমি বলছি, আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, সমবয়সী বন্ধু না, আমার সহকর্মী, এবং সহকর্মী থেকে একজন বন্ধু হিসেবে যিনি আমার সাথে যুক্ত হয়েছেন, তার নাম তাপস বড়ুয়া, কক্সবাজার নিবাসী। তিনিও আমার মতন একজন মানবাধিকার কর্মী, বাট তার পাশে তার বড় পরিচয়, তিনি কক্সবাজারের একজন পরিচিত, খুব সুপরিচিত সাংস্কৃতিক কর্মী, যিনি নাটক, থিয়েটার এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো শুনি আমরা সেই আবৃত্তি। ধন্যবাদ। শুনছি আমরা এলান অর্ঘ মালাকারের নিবারণ। ভাই, হয়তো সাউন্ডটা আসছে না। ঠিক আছে, সেই যে 7 মাসের পর আসছে সাউন্ড পাচ্ছেন? জি জি জি। তুমি জিরাত বেচ্ছা উড়াল দিল উড়োজাহাজে, মায়ায় তোর এখন হাপুর পারে, তবুও নিলে না খোঁজ। নিবারণ, তুই হারামি। তুই যাইবার কালে কইছিলি কারি কারি রিয়াল পাঠাবি, তোর গোল পাতার সাউনের ফুড়া দিয়া অহন ঝড় ঝরাইয়া বৃষ্টির পানি পড়ে। বৃদ্ধা মা খালি বেলাও যার ছায়া পরে ঘুরে। নিবারণ, তুই টাকা পাঠাবি কবে? তোর মেজো ভাই সার্কাসে খেলা দেখাইয়া মাজা ভাইঙ্গা এখন ভিক্ষা মাগে বটতলা বাজারে। সোডো ভুন্ডা করা লিপস্টিক মাইখা ম্যাটিনি শোয়ের টিকিট কাটে দিটা। নিবারণ, তুই ঋণ শোধরাইবি কবে? তোর রুগ্ন বউয়ের বুকটা শুকাইয়া খালি চামড়া ঝুলা পড়ে। দুধের বাচ্চারা খিদায় দিন রাত খালি শুষ্ক রোজ ঠানে আর চিৎকার পারে। নিবারণ, তুই কোটা দুধ পাঠাবি কবে? তোর বাপের পুরানা ক্ষয় কাশিতে পেট পিট এক হইয়া গেছে। কাশির দমকে দমকে দলা দলা রক্ত, বুকের পাঁজর শুধু কঙ্কাল সার। নিবারণ, তার ডাক্তার দেখাবি কবে? তোর বউডারে কর্পোরেট অফিসের দারোয়ান রোজ রাইতে সিরা খুইচ্ছা খায়। 50-100 টাকা গসাইয়া দিলে সে শের দিরেক চাউল নিয়ে ফেরে ঘরে। নিবারণ, তুই বদলা নিবি কবে? নিবারণ, আমি আর কতকাল মিথ্যার বেশাতি সাজাবো? কেমনে বুকটা সিরাইয়া দেখায়
আমারও যে জমাট বাঁধা কষ্ট ধরে মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। সত্য কথা কত যন্ত্রণার আর কত বিদ্যা। সেদিন তোর কলিজার ধরফরানি থামাইয়া দিছিল উটের খুর। তোর ভাইয়ের ভাঙলো বুঝি বুকের পাজর। সেদিন বণিকের দল করেছিল বিভৎস বলাৎকার। বোনের ঠোঁটে লেপটে গেল গাঢ় লিপস্টিক। সেদিন তোরে বুক ফাটা রোদ্দুরে হাঁটাইছিল মরুভূমির প্রান্তরে প্রান্তরে। কচি শিশুটা চিৎকার দিয়া কাঁদছে। সেদিন তোর ফুলের চুলগুলা উঠছে মরু ঝরে। তোর বউয়ের শাড়ি খুলিছে বেজন্মা দারোয়ানটা। নিবারণ তুই হারামি, তুই কথা দিয়া কথা রাখোস নাই। তুই স্বপ্ন দেখতে মরুভূমির মরিচিকায় টুকরা বললি, তবু ওরা বেঁচে আছে তোরই আশায়। সেই মিথ্যার তাসের ঘর আমি কোন দুরাশায়। শুনলাম, অনেক ধন্যবাদ ভাই এটা শেয়ার করার জন্য। শুনলাম, আমি বলছি না, আমাদের যারা শুনছেন এবং দেখছেন তাদের ভাষায় বলছি। ইরিন মুক্ত অধিকারী কি অসাধারণ একটি কবিতা বলছেন তিনি। ধন্যবাদ। ভিক্টর ঝন্টু খুব সম্ভবত ওনার নাম, বলছেন হ্যাপি। এডি অভি এ তো অসাধারণ। মাহবুবা লাভিন বলছেন বাহ দারুণ। আর সাথে আমাদের এর আগে সাথে কারা ছিলেন তাদের নামগুলো একটু বলে দিই এই সুযোগটা যেহেতু পেয়েছে। একটু বলে নেই কারা কারা আছেন আমাদের সাথে। আমাদের সাথে এর পরে ছিলেন আর কি আশিক শাহ, তমাল আরেং, মারুফ হাসান মামুন, সোহরাব হুসাইন, খুব সম্ভবত অ্যান্ড্রিও বৈরাগী ওনার নাম, মাসুদ রানা আছেন সাথে। সাথে আছেন অংশমালী সম্পাদক জুবায়ের সন্ধি নিজেও আছেন, মনিরা মনি, ইমাম গাজ্জালি, সাংবাদিক ইমাম গাজ্জালি, লেখক ইমাম গাজ্জালি শুনছেন। ধন্যবাদ। মৌ মধুবন্তী ছিলেন কানাডা টরেন্টো থেকে, আছেন শিপ্রা বড়ুয়া। শুনলাম অ্যালান আপনার যিনি আবৃত্তি করেছেন ওনারও আবৃত্তিও অসাধারণ হয়েছে, আপনার লেখাও অসাধারণ। এই যে মানুষের কষ্ট, এটা বোধহয় প্রবাস থেকে আরো বেশি বোঝা যায় যে প্রবাসে যারা আসেন, যারা আপনি বলছেন যে মধ্যপ্রাচ্যে অনেকে কষ্ট করছেন, অনেক শ্রমিক আছেন, অনেকে অড জবে আছেন, যেটা আমরা বলি যে যারা নিজের একটু সুখের আশায় নিজের পরিবার পরিজন ফেলে দেশে ওখানে আছেন, তাদের এই যে বুকের ভেতরের আর্টটি উঠে এসেছে আপনার লেখায়। এই আর্টটি, আপনি তো একটা ভালো জব করেন, আপনি একটা ভালো জব করেন, অড জব করেন না, কিন্তু এই যে মানুষের আর্টটি, এই আর্টটিটা কিভাবে আপনি আত্মস্থ করলেন বা ধারণ করলেন নিজের ভিতরে এলান? সুন্দর প্রশ্ন এবং মানে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি মেনেই নিচ্ছি মধ্যপ্রাচ্যে তো আমাদের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন লেভেলে কাজ করেন, বাট বড় একটা অংশই হচ্ছে আনস্কিল লেবার। যদি আমি একটা অভিজ্ঞতার কথা বলি, মধ্যপ্রাচ্যের যে বড় ধরনের এয়ারপোর্ট গুলো, যেমন আবুধাবির বা কাতারের এয়ারপোর্ট, আমার নিজের দেখলে খুব খারাপ লাগে। আমি যখন লাউঞ্জে থাকি, ট্রানজিট পিরিয়ডের সময় দীর্ঘ সময় থাকতে হয়, আমি খুব সহজে শ্রেণীভাগ করতে পারি। আমি দেখি যে ওখানকার যে মানে আই মিন এয়ারপোর্টের ভিতরে যে লাউঞ্জ গুলো আছে, দোকানপাট বা রেস্টুরেন্ট গুলো আছে, ওখানে দেখছি যে ক্যাশে বা ম্যানেজার হচ্ছে ইন্ডিয়ান, ওয়েটার হচ্ছে ইন্দোনেশিয়ান কিংবা শ্রীলঙ্কান বা সাম আদার এশিয়ান কান্ট্রি,
আর ওয়েস্ট কালেকশন বা ক্লিনার গুলো হচ্ছে বাংলাদেশ। এখানে একেবারে স্পষ্ট শ্রেণী বিভেদ আছে। তো ওদেরকে আমি দেখেছি চেহারা দেখে, যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কা বা ইন্ডিয়ান দেখতে একই, তারপরও অনেক সময় দেখি যে তারা দুজন কথা বলছে, যখন শুনি যে বাংলায় কথা বলে আমি এগিয়ে গিয়ে কথা বলি, কি করো ভাই আমি ক্লিনার। যেমন ওখানে লাউঞ্জ গুলো আছে রেস্ট নেওয়ার জন্য, সেখানে মানে ফুল টাইম ডিউটি টাইমটাই হচ্ছে টয়লেটের ভিতরে। একজন গেস্ট টয়লেটে যাবে, তার কাজ সারবে, বেরিয়ে আসবে, শাওয়ার নিবে, পরবর্তীতেই পুরো বাথরুম টয়লেটটাকে পরিষ্কার করে আবার রেডি করবে, সামান উইল কাম। সো একজনের জব পুরা, আমি জানি না 8 ঘন্টা না 10 ঘন্টা না 12 ঘন্টা, সেটা এই টয়লেটের ভিতরে। তো এদেরকে আমি দেখেছি, সুতরাং সেটা আমাকে খুব হার্ট করেছে। আমি একদিকে সৌভাগ্যবান, এবং আমার চেয়েও তো অনেক সৌভাগ্যবান আছেন, অনেক বড় বড় পোস্টে কাজ করেন, বিদেশে সেটেল হয়েছেন, এবং আমরা অনেক শুনি বাংলাদেশ বংশোদ্ভূত কেউ সেই নাসাতে চাকরি করছেন, কোথাও বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের লিস্টে আসছেন। তারা ভেরি এক্সেপশনাল। বাট ভাবতে তো হবে আপামর জনগণ, সরি টু সে, যারা ওই সব জায়গায় কাজ করছেন, আই হ্যাভ কমপ্লিটলি এ ডাউট যে তারা কতটুকু রেমিটেন্স আমার দেশে পাঠাচ্ছেন। কিন্তু আমার যে শ্রমিক শ্রেণী, আনস্কিল শ্রমিক, সে কিন্তু তার আয়ের সিংহভাগটাই কিন্তু দেশে পাঠাচ্ছেন। সো আমরা যেটা বলি যে রেমিটেন্স সৈনিক, তারা কিন্তু এই 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 যে নিবারণ। সো সেই ফিলটা আমার আসছে। আমি যেহেতু ট্রাভেল করি, আমি ফ্রিকুয়েন্ট ট্রাভেল করি, বিভিন্ন এয়ারপোর্টে যাই, এবং মোস্টলি আমার ট্রানজিট হয় হলো দুবাই এয়ারপোর্ট কিংবা কাতার এয়ারপোর্ট, সেখানে অনেক বাংলাদেশি দেখি। তো আমার মনোযোগটা ওদিকেই গেছে, ওদের প্রতিই গেছে, এবং ওদের নিয়ে ভাবতে আমি শুরু করেছি, এবং আমি একজন নিবারণকে খুঁজে পেয়েছি আমার মনের মধ্যে। দর্শক, এই যে পাওয়া, একজন লেখকের এই যে পাওয়া, এই পাওয়াটাই একজন লেখকের সবচেয়ে বড় সার্থকতা, যে একজন নিবারণকে এলান অর্ঘ্য মালাকার নিজের ভিতর ধরতে পেরেছেন। অর্থাৎ প্রবাসী থেকে এলান অর্ঘ্য মালাকার নিজেই একজন নিবারণ হয়ে উঠেছেন ধীরে ধীরে। এই যে মানুষের ভেতরটা বুঝে ওঠার ক্ষমতা, এটাই একজন লেখকের প্রকৃত গুণ। এলান সেই কাজটাই করেছেন। তো এলান, আপনি তো এখন তাশখন্দে আছেন, জি, উজবেকিস্তান। তাশখন্দ কিন্তু মানে সভ্যতার একটা অনেক বড় জায়গার নাম, মানব সভ্যতার একটা বড় জায়গার নাম তাশখন্দ। বিশেষ করে আপনি উজবেকিস্তানের কথা বলতে গেলেই আপনার উঠে আসবে সমরখন্দের নাম, উঠে আসবে পামির মালভূমি। সুফিজমের কথা যদি বলে দিই তা ইমাম বুখারী চলে আসবেন সঙ্গতই। তো এই যে উজবেকিস্তানের মতো একটি জায়গায় আপনি কাজ করছেন, আপনি এখনের যে অভিজ্ঞতা, সেই আপনার আফ্রিকার অভিজ্ঞতার থেকে এই অভিজ্ঞতা অনেকটাই আলাদা হওয়ার কথা, কারণ এখানে সংস্কৃতি, এখানের চিন্তা আফ্রিকার থেকে অনেকটাই আলাদা। এখানে কাজ করতে যে আপনার কেমন লাগছে এলান? ভালো মন্দ বলবো না, আমি বলবো অন্যরকম লাগছে। এবং আমরা অনেক সময় বলি না যে আমরা ভাগ্যে বিশ্বাসী না, বাট সৌভাগ্য আমাদের উপর ভর করে, যেটা আমার ক্ষেত্রে আমার কেরিয়ার ঘটেছে। যেমন আমার যখন ইন্টেনশন ছিল, এবং আমি যখন আমার কেরিয়ারের একটা লেভেলে পৌঁছে গেছি যে আই এম রেডি টু ট্রাভেল ইন অ্যাবোর্ড অ্যান্ড ওয়াট অ্যাজ এ এক্সপার্ট। আমাদের দেশে যেমন বিদেশিরা এসে এনজিও তে বিভিন্ন সেক্টরে উচ্চ পর্যায়ে কাজ করে, আমার একটা এম ছিল এটা। তো এটা তো সুযোগ পাওয়ার ব্যাপার, এবং কোথায় কখন অ্যাসাইনমেন্ট হবে সেটা একেবারেই অর্গানাইজেশনাল নিডের ব্যাপারে। বাট আমার একটা ইন্টেনশন ছিল যে এই সুযোগটা যদি কাজে আমি আফ্রিকাতে যেতে পারি। এবং সত্যি সত্যি আমি প্রথমে কেনিয়া গেলাম, তারপর সাউথ সুদান। তারপরে ইচ্ছা হলো, আমি যেহেতু আমি নন মুসলিম, বাট আমি বাংলাদেশি, যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তো সমাজের গড়ে উঠেছি, খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। বাঙালি মুসলিম আমি খুব ভালো জানি। তো বাঙালি মুসলিম তো আর সারা বিশ্বের মুসলিমকে প্রতিনিধিত্ব করে না। বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে মুসলিম যারা আছেন, মুসলিম ধর্মাবলম্বী আছেন, তাদের তাদের ধর্ম এবং কৃষ্টি কালচার একটা সংমিশ্রণ ঘটে প্রত্যেকটা দেশেই, প্রত্যেকটা অঞ্চলেই।
আমার খুব আগ্রহ ছিল মিডল ইস্ট। আমরা যখন বলি যে মিডল ইস্ট খুব রক্ষণশীল, খুব কঠোর আইন, শরীয়তি আইন, এইসব ব্যাপারগুলো আমরা শুনে আসছি। তো আমার একটা ইন্টেনশন ছিল, সরি আমি তাসকান্দে যাওয়ার আগে একটু ভূমিকা নিয়ে নিচ্ছি, যে মধ্যপ্রাচ্যে যদি কখনো যেতে পারতাম একটা দেশে, তো সেই হিসেবে কিন্তু আমি ইয়েমেনে যেতে পেরেছি। সেই ইয়েমেনের গল্প এখন না হয় থাক। তারপর আমার একটা ইচ্ছা জন্মালো যে আমি তো এশিয়ান, কি বলবো, পূর্ব দক্ষিণ এশিয়ান, তো এশিয়াটাকে একটু জানি। হোয়াট ডাজ ইট মিন সেন্ট্রাল এশিয়া? সেন্ট্রাল এশিয়াটা কোথায়? রাশিয়া? রাশিয়ার ভিতরে কোথাও? তো এইসব চিন্তা ভাবনা করতে করতে আমার আমার কপালে জুটে গেছে। এটা আমি ভাগ্যে না বলি, সৌভাগ্যবশত আমি উজবেকিস্তানে কাজ করার সুযোগ পেয়েছি। এবং আমি যেহেতু কাজের জন্যই এখানে আছি, আমি তো একেবারে টুরিস্ট না, কাজটাই আমার জীবিকা। তো এর ফাঁকে যে সুযোগটা পেয়েছি, আমি জানতে চেষ্টা করেছি আসলে হোয়াট ডাজ ইট মিন বাই সেন্ট্রাল এশিয়া। এটা কি শুধু ভৌগোলিক একটা সীমারেখা, নাকি রুটগতভাবে, শিকড়গতভাবে সেন্ট্রাল এশিয়াতে এশিয়ার কৃষ্টি কালচারের শিকড়টা গেড়ে আছে? আমি খুব সামান্য জানাতে আমি ঘোষণা দিতে পারি, আসলেই এশিয়ার কৃষ্টি কালচার, ঐতিহাসিক পরিক্রমার শিকড়, মূল শিকড় অবশ্যই এই সেন্ট্রাল এশিয়া, তারই একটা অংশ উজবেকিস্তান। আর উজবেকিস্তানকে যদি আমি আমাদের অভিজ্ঞতা এবং আমাদের কানেক্টিভিটির সাথে যুক্ত করতে চাই, আমরা উজবেকিস্তানকে খুব একটা জানি না। আমরা জানি তাসখান, সামারকান্দ, আমরা বই পুস্তকে, পাঠ্যপুস্তকে পড়েছি। এবং আমরা পাঠ্যপুস্তকে পড়েছি যখন স্কুল লেভেলে ভূগোল ছিল, পামির মালভূমি পৃথিবীর ছাদ, ওই পর্যন্তই ছিল জ্ঞানের পরিসীমা। পামির মালভূমি নিয়ে হয়তো একটা প্যারা ছিল, কয়েকটা লাইনের সমষ্টি, ওইটাই আমরা জেনেছি। এখন আসি আমার কথায়। উজবেকিস্তানে আসলাম, যদি বেসিক কিছু পয়েন্ট বলে আমি বলতে চাই পামির মালভূমি নিয়ে, আরাল সি নিয়ে এবং সমরকান্দ নিয়ে। তো সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। আরাল সি হচ্ছে একটা স্থলভাগ পরিবেষ্টিত একটা জলখণ্ড। এটা ইন্ডিয়ান ওশান বা অন্য আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর এরকম না। এটা একটা বিশাল জলভূমি, সাগরের মতন, ওশান বলে, কিন্তু সেটা স্থলভাগ পরিবেষ্টিত। তো 50-60 বছর আগে সেই ওরাল সি এর যে এরিয়া ছিল, সেটা 50-60 বছর পরে 9 ভাগ মরুভূমি হয়ে গেছে। এখন 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ শুধু অবশিষ্ট আছে। এবং জনশ্রুত যে এটার মূল 3টা কারণ। একটা হচ্ছে যখন সাবেক সোভিয়েত আমলে সোভিয়েত ইউনিয়ন যখন তাসখান্তকে, উজবেকিস্তানকে টার্গেট করলো কটন প্রোডাকশনে, আমি মনে করি যতটুকু জানি এখনো উজবেকিস্তান শীর্ষে। তো কটন বা তুলা চাষের জন্য তারা প্রচুর ইরিগেশনে গেল, এবং ইরিগেশনের মূল সোর্স ছিল সেই আরাল সি। সেখান থেকে প্রচুর পানি নিষ্কাশন হলো, এই একটা কারণ। দ্বিতীয় কারণ, আরাল সিতে যে পানির প্রবাহ ছিল, কিরগিজস্তানের যে পর্বতমালা বরফ বেষ্টিত, সেই স্রোত দ্বারা বন্ধ হয়ে গেছে, দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ, কেউ কেউ মনে করেন ভূগর্ভস্থ স্থলে অরাল সি থেকে এবং কাস্পিয়ান সি এর একটা ভূগর্ভস্থ কানেক্টিভিটি আছে, এবং কাস্পিয়ান সিতে সেই পানিটা সরে গেছে। তো যাই হোক, বিভিন্ন কারণে এগুলো মিথ, কোনো সাইন্টিফিক্যালি প্রমাণিত না। কিন্তু আপনি বিশ্বাস করেন যে 50 বছর 60 বছরের মধ্যে একটা সমুদ্র শুকিয়ে 10 ভাগের মধ্যে 9 ভাগ শুকিয়ে গেছে, 1 ভাগ মাত্র অবশিষ্ট, এবং সেটা মরুভূমিতে পরিণত হয়েছে। তো এটা জীবন জীবিকা এবং ওখানকার কৃষ্টি কালচারে যে কত বড় প্রভাব ফেলেছে। লোকজন মাইগ্রেট হয়ে গেছে, ওখানে মৎস্যজীবী ছিল, এবং ওখানে একসময় বিশ্বজোড়ার সুনাম ছিল হলো টিনজাত মাছ। এত মাছ ছিল, এবং সেগুলো ছিল হলো ক্ষুদ্রাকৃতির, আমাদের পুঁটি, ট্যাংরা না, পুঁটি বা আমি জানি না, ওই টাইপের। এবং প্রচুর মাছ হতো, এবং ওখানে ওই সির পাশে প্রচুর ফ্যাক্টরি ছিল যেখানে প্রক্রিয়াজাত হতো, টিনজাত হতো, এবং সেটা সারা বিশ্বে ছড়িয়ে যেত। সেই ইন্ডাস্ট্রি, সেই কর্মজীবী লাখ লাখ লোক, তারা সেই কর্ম হারিয়েছে। তো আমি ওরাল সি, আরো গল্প, বাট এখানেই থাকি।
আমি ফেসবুকে এর আগে পোস্ট করেছি কিছু জাহাজ, মাছ ধরা জাহাজ মাঝখানে এলান আমি একটু উজবেকিস্তানের একটু সামান্য একটা ক্লিপ দেখে আসি, চলুন। আপনার উজবেকিস্তানের সংস্কৃতি সম্পর্কে আমাদের একটু ধারণা নেই, সামান্য একটু যতটুকু। প্লিজ শেয়ার ইট। আমরা এখন উজবেকিস্তানের সংস্কৃতির একটা অংশ দেখব। Watch it. ধন্যবাদ ভাই। এই যে আমরা দেখলাম পারস্য সংস্কৃতি বা এই উজবেকিস্তান যে অংশটা পারস্য হয়ে উজবেকিস্তান হয়ে আফগানিস্তান পাকিস্তান হয়ে যে আমাদের এই পাক ভারত উপমহাদেশের যে সংস্কৃতি, তার সাথে এই যে উজবেকিস্তানের একটা গানের সুর, আমরা নুসরাত ফতেহ আলী গানের যখন সুফিয়ানা শুনি, তখন কিন্তু এই সুরটাই আমার কানে বাজে। তো এই ক্ষেত্রে অনেক মিল আছে এবং সেই আমাদের কিছু কিছু তাদের যে নাচের এর সাথে মিল আছে, তাদের স্থাপত্য, এই যে পাক ভারত উপমহাদেশের যে পুরনো স্থাপত্যগুলো আমরা দেখি, তার সাথে কিন্তু এই স্থাপত্যের যে কাজ, এটার সাথে অনেকটা মিল আছে। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি সম্পর্কে যদি এলান কিছু বলতেন। আমি নিশ্চিত না, আমার ধারণা থেকে আমি বলতে চাই যে আমাদের উপমহাদেশে ভারত বাংলাদেশের যে প্রাচ্যের যে প্রভাবটা ভাষাগত কালচারালগত, আমার মনে হয় এটা সরাসরি ইরান বা ওই এলাকা থেকে সরাসরি বাংলাদেশ আসে না। এটা রুট ছিল যে ওখান থেকে ঐতিহাসিকভাবে, কারণ ঐতিহাসিক এবং রাজনৈতিক পালাবদল ছিল সেন্ট্রাল এশিয়া এবং পারস্যের সাথে। এবং একসময় এই সেন্ট্রাল এশিয়া, যদি আমি আমির তুমিরের নামটা নেই, আমির তৈমুর আমরা বলি, ওনার সাম্রাজ্য ছিল বর্তমান বিশ্বের প্রায় 27টা দেশে, সেটা সেই ইরান থেকে শুরু করে সেন্ট্রাল এশিয়া এবং ভারত পাকিস্তান পর্যন্ত। তো আমার মনে হয় আমাদের মধ্যে যে পাশ্চাত্যবাদ, সুফিবাদ এবং এই যে রিদমিক ব্যাপারটা, কিছুটা আরব রিদমিক ব্যাপারটা আছে। যদি বলি প্রাচ্যের যে প্রভাবটা, সেটা ভায়া কিন্তু এই সেন্ট্রাল এশিয়া, এই সামারকান্দ, তাসকান্দ, উজবেকিস্তান, এখান থেকে প্রভাবিত হয়ে আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া বা ভারতবর্ষে আসছে, এবং সেখান থেকে আমরা সেটাকে আমাদের কালচারের সাথে অ্যাডাপ্ট করেছি। যেমন এই যে নাচটা দেখালেন, এই নাচের সাথে কিন্তু আমাদের 70, 80 এবং 90 দশকের, আমি যদি বাংলা সিনেমার কথা বলে, যে হাতের মুদ্রাগুলো কতটা মিল আসলো কোত্থেকে, যারা গবেষণা করেন তারা আরো ভালো করে বলতে পারবেন। বাট আমি মনে করি যে ভূ রাজনৈতিক এবং ঐতিহাসিক ঘটনার পরিক্রমার মাধ্যমেই কিন্তু এই প্রাচ্য এবং এশিয়া, মধ্য এশিয়া এবং পূর্ব দক্ষিণ এশিয়ার সংযোগ ঘটেছে, এবং আমি মনে করি আমরা এতে সমৃদ্ধ হয়েছি। এলান, আমরা আরেকটা ক্লিপ দেখে আসি, দেখি সেখানে আমরা কি পাই। আশ্চর্য।
কত সাবলীল। এটা একটা ফেস্টিভ্যালে গিয়েছিলাম। এটা একটা ফেস্টিভ্যাল আমরা বুঝতে পারছি যে বোঝা যাচ্ছে যেটা ফেস্টিভ্যাল এলান আপনার কাছে শুনছি, কিন্তু এখানে আমাদের মিলগুলো আমাদের কিন্তু এই যে আমাদের গ্রামীণ সংস্কৃতির সাথে এটার কিন্তু অনেক মিল আছে অনেক ক্ষেত্রে, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব বা এই ধরনের জায়গায় যেখানে এই সংস্কৃতিগুলোর সাথেও মিল পাওয়া যায় এই জায়গায়। হ্যাঁ, ফেস্টিভ্যালের কথাটা শুনি এলান। হ্যাঁ, এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগে উজবেকিস্তানের কিছু স্পেসিফিক খুব ফেমাস ফেস্টিভ্যাল আছে যেখানে প্রচুর পর্যটক আসেন। তো যে ভিডিও ক্লিপটা দেখালেন এটা একটা ফেস্টিভ্যাল। এই জায়গাটার নাম হচ্ছে কিভা। কিভা একটা গ্রাম, খুব ঐতিহাসিক ভাবে সেটা একটা ওই দুর্গের মতন উঁচু দেয়াল দিয়ে ঘেরা, এবং সেখানে ভিতরে শুধু এই প্যাসিফিক গোষ্ঠীর লোকজন বাস করে। এটাকে তারা এমন ভাবে তৈরি করেছে, একটা পর্যটন কেন্দ্র তৈরি করেছে, এবং সেখানে বিশাল আকারের ফেস্টিভ্যাল হয়। পোশাক আশাক, যেমন এখানের একটা টুপির একটা বড় ব্যাপার আছে, মাথার টুপি। বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু তাদের মাথার টুপির প্যাটার্ন বা ডিজাইন, এটা আমি বুঝি না, কিন্তু ওরা দেখলে বুঝবে যে এই লোকটা মাথার টুপি দেখেই বুঝবে সে এটা কোন এলাকার। আমার ছবি ছিল কিছু ফেসবুকে, ফানি ছিল যে একদম হর্স টেইলের মতন বড় চুল, বড় টুপি, আর একটা ছিল একেবারে ঝাঁকড়া চুল। তো এই টুপি দেখে, টুপির বৈশিষ্ট্য একটা মানুষকে চিহ্নিত করে সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। আপনি জানেন যে উজবেকিস্তান মানে জেনেটিক্যালি বা এখানে মঙ্গোলিয়ান বংশভূত প্রভাব আছে, প্রাচ্যের লোকের সংমিশ্রণ আছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর আছে, ধর্ম বলেন বা জেনেটিক্যালি প্রভাব বলেন। তো যে আমি ফেস্টিভ্যালের কথা বলছিলাম, এটা এত এনরিচ এবং তারা এত সুন্দরভাবে অর্গানাইজ করে, যেমন ওদের একটা বিশাল ওপেন মঞ্চ আছে, আমাদের যেমন রবীন্দ্র সরোবর, ওটার সাথে কল্পনা করলে হবে না, বিশাল একটা এরিয়া আছে। ওখানে এত সুন্দর ব্যবস্থা যে ওই মঞ্চের পাশে কিছু রেস্টুরেন্ট আছে, ব্যালকনি আছে, আপনি রেস্টুরেন্টের পাশে বসে, এখানে যেহেতু অ্যালকোহলটা কোনো রেস্ট্রিকশন নাই, আপনি বসে খুব আপনার আপনার প্রেয়সীর সাথে, আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে বসে 2 পেগ ওয়াইন উপভোগ করলেন, এবং নিচে সামনে খোলা মঞ্চে সেই বিশাল আয়োজনের ওপেন ড্যান্স, গ্রুপ ড্যান্স দেখলেন। এই ধরনের ব্যবস্থাগুলো আছে। তো আমি এটা বলতে চাই, এটা আমাদের জন্য শিক্ষণীয় যে আমাদের যেটা আছে, আমাদের আসলে আমাদের দেশে অর্গানাইজ করার ব্যাপারটা অনেক টেকনিক্যালি শুধু না, ডিজিটালি না। আমরা অনেক ডিজিটাল হওয়ার চেষ্টা করছি, ডিজিটাল বাংলাদেশ, বাট একটা জিনিস, একটা ফেস্টিভ অর্গানাইজ করার ব্যাপারে, হ্যাঁ আমাদের যে হয় যে ফোক বাংলা অর সামথিং, বাট সেটা কাইন্ড অফ আই এম নট ইন ফেভার অফ দ্যাট। সেখানে একটা রুট খুঁজে পাওয়া যায় না। আমাদের যে ফেস্টিভ্যাল গুলো হয়, দুই একটা কথা বলি, সমালোচনা করেই বলি, সেখানে যে সংমিশ্রণটা ঘটে, সেখানে একটা আউটপুট নাই, বা ওখানে যে একজন পর্যটক আসবে সেটা নাই। কিন্তু এদের যে অর্গানাইজ করার ব্যাপারটা, মানুষকে আকৃষ্ট করার যে ব্যাপারটা এত সুন্দর, এটা শিক্ষণীয়, এটা খুব শিক্ষার ব্যাপার। ওই কিভাতে যে ফেস্টিভ্যালটা আমি গিয়েছিলাম, এত সুন্দর অর্গানাইজ। আমি হাঁটছি ঘুরছি পথে, রাস্তাঘাটে যে ডান্সটা দেখলেন, এটা কিন্তু ছোট্ট একটা পরিসরে কিছু পর্যটক ভিড় জমলো, ওদের দেখে ওরা বয়স্ক মহিলারা নিজে উদ্যোগে এসে একটু বাদ্যযন্ত্র নিয়ে নাচিয়ে, নাচ গান গেয়ে আমাদেরকে আনন্দিত করলো। তো এটার একটা মানে মন থেকে, আপনার পরিবার থেকে, আপনার গোষ্ঠী থেকে যারা এটার হোস্টিং করার ব্যাপারটা বলি, এটা খুব কমার্শিয়াল মাইন্ডে বা প্রফেশনাল মাইন্ডে নিলে হবে না। কালচারাল ব্যাপারটা শুধু কমার্শিয়াল এবং প্রফেশনাল বা প্রফিট ওরিয়েন্টেড করে না রেখে অ্যাট্রাকটিভ হইতে, আমি বলতে পারি আমাদের দেশে একমাত্র পয়লা বৈশাখের যে অনুষ্ঠানটা হয় সেটা খুব মাস পিপুলের জন্য, কিন্তু অন্য যেগুলো হয় স্টেডিয়ামে, ইনডোরে, সেটা ভেরি কমার্শিয়াল আর প্রফেশনাল। এলান আপনাকে একটু থামাতে হচ্ছে,
Sure. কারণ আমাদের সময়টাও প্রায় শেষের দিকে, আমরা কিন্তু প্রায় 55 মিনিটে চলে এসেছি কথা বলতে বলতে। এই গল্প বলে শেষ হওয়ার নয়। হ্যাঁ, এই তো আমাদের সাথে যোগ দিয়েছেন শ্যামলী সেনগুপ্তা। ওনার একটা কমেন্টস আমি স্ক্রিনে দেখিয়েছি অলরেডি। Please. তারপর সুচিত্রা বারুই যোগ দিয়েছেন, তাপস বড়ুয়া যোগ দিয়েছেন, সাজ্জাদ মুরাদ যোগ দিয়েছেন, তনুশ্রী কাপালি যোগ দিয়েছেন আমাদের সাথে পরে। আচ্ছা, আমাদের শেষ দিকে চলে যাচ্ছি আমরা। শেষ দিকে চলে যাওয়ার আগে আরেকটা এলান অর্ঘ্যমালাকারের আরেকটা কবিতার আবৃত্তি শুনে আসি। মাঝি খুব সম্ভবত আবৃত্তি কে করেছেন যদি এলান বলে দেন আপনি। এলান, আবৃত্তি কে করেছেন মাঝি? ইনি হচ্ছেন ইসমত আরা ইস্যু। উনি আমার একজন বন্ধু, সাংবাদিক বন্ধু, কক্সবাজার নিবাসী। উনি সাংবাদিকতার সাথে জড়িত আছেন এবং সাংস্কৃতিক কর্মী অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমরা সেই কবিতা শোনায় চলে যাই, শুনে আসি এলান অর্ঘ্যমালাকারের কবিতা মাঝি। আবার তবে নাও ভাষাবার ফন্দি করলা। আমার কথা একবারও ভাবলা না মাঝি? কবে কেমনে এমন নেশায় ধরলো মাঝি? ঘরের ভিতর তোমার দম বন্ধ হয়ে আসে। তাগড়া জোয়ান গতর খাটায় আমার শিশু, যে কয়টা টাকা তুইলা দিতে হাতে, ঘর ভাড়া, কাঁচা বাজার, চাল আর ডালের তো অভাব ছিল না সংসারে। তবুও তুমি নাও ভাসাবার আবার করলা ফন্দি। দুইটা চাওয়াল মায়া আসলে বান্ধা দিয়া আমারই করলা বন্দি। সংসারের খুঁটির লাগে মায়ার শিকল কইরা আমি যখন সংসারের ফাঁক ফোকর সামাল দেবার তালে, তুমি সে আবারও আটলা ফন্দি। তোমার নাই আমার একটু জায়গা দিবা মাঝে, নাওয়ের স্বামীর তলে একটা ছোট্ট সংসার। জলে ডুব দেবার আগে ভালো কইরা সরিষার তেল মাখাইয়া দিব তোমার গায়ে। মোটা চালের ভাত ফুটাইয়া নিজের হাতে যত্ন কইরা মুখে তুইলা খাওয়াইয়া দিব মাঝে। তাজা মাছের ঝোল আর শাপলা চালুন, পোড়ানো শুকনা মরিচ আর পেঁয়াজে যখন কস করে একটা কামড় দিবা, আমার না গরুর হলুদ দাঁতে ঝিলিক দেবে হাসি। আমার আর ভালো লাগে না মাঝে। আমারে তুমি নিয়ে চলো দূর সীমান্তের পারে। হাওর, বিল, খাল, নদী তোমার হাতে লগি, আর আমি বৈঠা ধরি যদি। হাটে গঞ্জে নাও ফিরাইবা সদাই পাতি হবে। লেস ফিতা, কানের ঝুমকা, আল্লাহর কাছে ছুরি। তুমি দুই করে পার করিলেও আমি যে অষ্টাদশী ছুরি। ঝিলের জলে জল ছিটাইয়া ভিজাইব তোমার গতর, তোমার গায়ের গন্ধ মাঝে যেন নিতাই গঞ্জের আতর। আমার জলে ভাষা সংসার ভাসবে সুখের সাগরে। ঝড় আসবে, ঝাপটা মারবে, তবুও তোমার শক্ত হাতে লগি, আর আমি ধরুম বৈঠা তরতর তরতর কইরা সামনে। খালি সামনের দিকে আগাইয়া যাবে আমাগো জীবন তরি। মাঝি ও মাঝি আমি তোমার হাতটা এবার একটু ধরি।
আমি তোমার না। কেমন লাগলো ভাই? কি বলবো বলেন। যাই হোক, আশিক সাহেব বলছেন অসাধারণ কবিতা, জেমস অধিকারী বলছেন অসাম। আমি আর বললাম না। যাই হোক এলান, আমাদের সময় শেষ, আমরা কিন্তু 1 ঘন্টা পেরিয়ে এসেছি, 1 ঘন্টা হয়ে জি গেছে ভাই, আমাদের। অনেক ধন্যবাদ। 1 ঘন্টা প্রায় 30 সেকেন্ড আমাদের চলে যাচ্ছে। তো এই শেষ মুহূর্তে অনেক কথা ছিল, আরো অনেক কথা বলা যাবে, কিন্তু শেষ মুহূর্তে এই 1 ঘন্টার প্রোগ্রামে আমাদের অংশমালির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন এলান। ধন্যবাদ ভাই, এবং ধন্যবাদ জানাতেই হয় অংশুমানলির এই প্ল্যাটফর্মের আমাকে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য, আমাকে আহ্বান করার জন্য, ইনভাইট করার জন্য। অংশুমানলির সাথে আমি শুরু থেকে যুক্ত আছি, খুব সক্রিয়ভাবে না হলেও থাকি, এবং বিশেষ করে রেজা ভাইয়ের প্রোগ্রামগুলো আমার খুব ভালো লাগে। আজকে যেভাবে আমি অংশগ্রহণ করলাম, বাট অন্য যখন প্রোগ্রামগুলো আসে, লাইভ প্রোগ্রামগুলো আসে, আমি দেখি। আমি খুব ব্যক্তিগতভাবে এই আলাপচারিতা, সাক্ষাৎকারমূলক বা ইন্টারভিউ যেটাই বলি, এই ধরনের অনুষ্ঠানগুলো খুব পছন্দ করি। আজকে আমি নিজেই কাকন রেজা ভাইয়ের সাথে যুক্ত হলাম, সেটা আমার খুব ভালো লাগলো। আশা রাখবো যারা শুনলেন, দেখলেন বা সামনে দেখবেন, তাদের ভালো লাগবে। এবং অংশমালী যদি পরবর্তীতে আমাকে আবারও আহ্বান করে, অনেক গল্প থেকে গেল, যেহেতু এই অনুষ্ঠানটার নামই ক্ষণকাল, বাট এটা যদি অনন্তকাল হতো খুবই ভালো লাগতো এবং আলো চালিয়ে দেওয়া যেত, বাট সবকিছুরই একটা সময়সীমা আছে। বাচ্চা, আমি সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই কাকন রেজা ভাই, একজন সঞ্চালক হিসেবে, অন্য বিষয়গুলো নাই রাখি, নাই উল্লেখ করি এখানে, একজন সঞ্চালক হিসেবে যে উনি একজন খুব দক্ষ কারিগর, একজন শিল্পী, সঞ্চালক শিল্পী, সেটা আমাকে মানতেই হয়। আমি আগেও মেনেছি, এবং আজকে আমি ওনার সাথে যুক্ত থেকে, ওনার সাথে কথা বলে এই সময়টা যে পার করলাম, খুব ভালো লাগার একটা সময়, খুব ভালো লাগলো। সর্বশেষ আমি ব্যক্তিগতভাবে জুমায়ন সন্দীপ ভাইকে, কাকন রেজা ভাইকে এবং অংশমালী এই প্ল্যাটফর্মকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ এলান মালাকার। দর্শক শুনলেন এলান অর্ঘ মালাকারের কথা, শুনলাম তার কবিতার আবৃত্তি, তার অভিজ্ঞতা, তার কাজের অভিজ্ঞতা। শুনতে শুনতে পুরোটাই একটা মানে গল্পের মতো মনে হলো। আর গল্প এমন একটা জিনিস যেটা করতে বসলে সময় কখন কেটে যায় বোঝা যায় না, আর গল্প শেষ হবারও নয়। তো আমাদের শেষ করতে হচ্ছে, অনুষ্ঠানের সময় শেষ দেখেই, বাধ্যবাধকতার কারণেই শেষ করতে হচ্ছে। তো আমরা শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি এলান অর্ঘ মালাকারকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের আমাদের সাথে থাকার জন্য। আর এই প্যান্ডেমিকের সময় আশা করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।